জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। 10 ঘন্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়ক থেকে পানি এখনো নামেনি। সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ চেষ্টা করছে পানি নিষ্কাশনের। আষাঢ়ের শেষে ভোর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। মতিঝিল, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, শেওড়াপাড়া, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ডুবে যাওয়া সড়কে এ সময় অনেক যানবাহন বিকল হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে রাজধানীর মিন্টু রোডে গাছ ভেঙে পড়ে ঘণ্টা খানেকের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কি যে অবস্থা, ওই যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু অচল হয়ে গেছে, যে রাস্তার যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই, গাড়ি ঘোড়ার অবস্থা পানি বেঁধে রয়েছে, গাড়িগুলো সব বন্ধ হয়ে রয়েছে, আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। গাড়ি বাসতেছে, একটা প্রাইভেট কার দেখলাম, ওরা আসছে, আমরা না করছি আসার জন্য, কিন্তু আসার পরে দেখি গাড়ি নিজে নিজে বাসতেছে। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, তো ওদের নিয়ে একসাথে ছিলাম। এখন যে কোনো দিক দিয়ে তো যাওয়া লাগবে, তো হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত রাজধানীতে 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ায় এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরের পর কমে আসে বৃষ্টি। গত 24 ঘন্টার অবজারভেশনে দেখেছি যে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং দেশের 8 জায়গায় ভারী এবং 8 জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে কক্সবাজারে 309 মিলিমিটার এবং সন্দ্বীপে 219 মিলিমিটার, এবং এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে। রাজধানীতে টানা বৃষ্টিতে পানিবন্দী নিউ মার্কেট, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। শুক্রবার ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল নগরীর বেশিরভাগ জায়গায়। তাতে সড়ক থেকে নিচু স্থানের মার্কেটগুলোতে ঢুকে পড়েছে পানি, তলিয়ে গেছে ফুটপাত। দোকানে পানি প্রবেশ করায় মালামাল সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। জিনিসপত্র ভিজে যাওয়ায় ও বেচা কেনা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ভিতরের যে ওইটাই আর কি সমস্যা বেশি, এখানে ছোট ছোট ড্রেন, এই জন্য মনে করেন এই পরিস্থিতিটা মানুষে ভোগতাছে, একটা মালও বাঁচাতে পারেনি। কারণ আমাদের পানি এখন তো নামেনি, আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের মালামাল সেভ করা যায়। সিটি কর্পোরেশন বলেন, মার্কেট কর্তৃপক্ষ বলেন, সবসময় চেষ্টা করে, বাট তারপরে মনে করেন সমস্যার সমাধান হচ্ছে না, বেশ ক্ষতির সম্মুখীন আমরা এখন। 10 ঘন্টা পরেও রাজধানীর অনেক সড়ক থেকে পানি নামেনি। দীর্ঘ সময়ে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। সেই খবর জানাতে রাজধানীর কাজীপাড়ায় সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদের কাছে যদি যাই, পানি নিষ্কাশনের লাইনগুলোর কি অবস্থা, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? রোশন, আমি কিন্তু আমরা এখানে দুপুরের পর থেকেই দেখছি যে প্রায় হাঁটু পরিমাণ পানি কিন্তু শেওড়াপাড়া, কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বরে যে সড়কটি রয়েছে সেখানে আমরা হাঁটু পরিমাণ পানি দেখেছি, এবং সেটি কিন্তু ধীরে ধীরে আসলে সেই পানিটা কমে যেতে থাকে। এবং আমরা এখন যেটি দেখছি, এখন অন্য মানে একেবারে মিরপুর 10 থেকে আপনার শেওড়াপাড়া যে সড়কটি রয়েছে, এই সড়কটির পানিটা পুরো অনেকটাই নেমে গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, অর্থাৎ কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক একেবারে নিচ জায়গাটা, এখানে কিন্তু আমরা দেখছি যে এখনও বেশ জলাবদ্ধতা রয়েছে। তবে ঘন্টা দুয়েক আগেও কিন্তু এখানে হাঁটু পরিমাণ পানি ছিল। এখন যে পানিটি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে আসলে কমছে। তবে স্থানীয় লোকজন যেটি বলছেন যে ম্যানহোলের যে ঢাকনা
বা যেই দিক দিয়ে আসলে পানিটা অপসারণ হবার কথা সেই জায়গাগুলো পর্যাপ্ত পরিষ্কার না থাকবার কারণে, বিশেষ করে পলি বা বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য পড়ে থাকবার কারণে, ময়লা হয়ে যাবার কারণে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে দ্রুত পানিটা নিষ্কাশন করা সম্ভব হচ্ছে। এবং স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে শেওড়াপাড়া, কাজীপাড়া কিংবা মিরপুর 10-এর যে সড়কটিতে, এখানে একটু বৃষ্টি হলেই যেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে আজকে 60 মিলিমিটার বৃষ্টিপাত হবার কারণে সেখানে কিন্তু আজকের ভোগান্তিটা অন্য অনেক দিনের তুলনায় অনেক বেশি ছিল। এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যে আশপাশে যে দোকান বা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের দোকানপাটেও কিন্তু পানি প্রবেশ করেছে। এখনও কিছু কিছু দোকানের পানি তারা তাদের মতো করে নিষ্কাশন করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি এখানে ফার্নিচারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান যেগুলোতে আসলে পানি ঢুকে বিভিন্ন মালামালের কিন্তু ক্ষতি হয়ে গেছে। তবে তারা যেটি বলছেন, স্থানীয় লোকজন যারা রয়েছেন, ব্যবসায়ীরা যারা বলছেন, তারা বলছেন যে এখানে এই সড়কে যেহেতু একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে স্থায়ী সমাধানের জন্য এখানে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসের কথা মাথায় রেখে জলাবদ্ধতার বিষয়টি স্থায়ী একটি সমাধানে নিয়ে আসার জন্য সিটি কর্পোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ বা আহ্বান রাখছেন এখানকার লোকজন একটি সমাধানের জন্য। তো এই ছিল রৌশন আমার কাছে কাজীপাড়া থেকে জলাবদ্ধতার সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ বিন নূর। এতক্ষণ কাজীপাড়া থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এবার চলে যাব সিলেটের বন্যা পরিস্থিতি। সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে আবারও শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর যতরপুর, মেন্দিবাগ ও উপশহরের কয়েকটি স্থানে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এদিকে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। এদিকে দ্বিতীয় দফা বন্যার রেশ না কাটতেই ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঢলের পানিতে পৌর শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে। এতে আবারও ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। রাত থেকে ভারী বৃষ্টিতে পানি ঢুকে পড়েছে গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি ও বাজারে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অধিকাংশ দোকানে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে মালামাল। আমরা এরকম পানির মাঝে আটি আমরা অনেক রোগও হয়ে যায় পাওয়ার মাঝে ফুরি বুঝছেন না। আর এই পানি অনেক সমস্যা করে, আর ব্যবসাও তো একবারে লটো। মানে আতঙ্ক, মানে প্রচুর আতঙ্ক। বারবার বৃষ্টি হচ্ছে, বারবার বন্যা হচ্ছে। এই দেখেন আমি হসপিটালে যাব, রাতকে মনে করেন 12টার দিকে ওষুধ আনছি, এখন আবার বন্যা হয়ে গেছে। কষ্ট তো সব, গরিব মানুষ বেশিরভাগ আছে, এরা খাইতেও পারেন না, চাইতেও পারেন না, তারা তো খুব অসহায় আছে। 10 মিনিট 20 মিনিট এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্লাস এই যে পানি সরতে যায় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিনও লেগে যায় পানি সরতে। অনেক সময় রিস্কা নিয়ে গাদ্দায় পড়ে জায়গা, অনেক রোগী নিয়ে গাদ্দায় পড়ে জায়গা। সিরাজগঞ্জ ও জামালপুরে ফের বাড়ছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। গত 3 দিনে পানি কিছুটা কমলেও আবারও বাড়ছে জামালপুরে। দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্ট ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এখনও পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 5 উপজেলার 3 লাখের বেশি মানুষ। পানি ঢুকায় নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। সিরাজগঞ্জে আবারও যমুনা নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। জেলার 5 উপজেলার পানিবন্দী কমপক্ষে 30,000 মানুষ। এদিকে কুড়িগ্রামে প্রায় 2 সপ্তাহ ধরে জেলার 1.5 লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই। সবথেকে বেশি ক্ষতির মুখে চাষিরা। এদিকে ফরিদপুরে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে চলতি মৌসুমের প্রথমবারের মতো বিপদসীমার অতিক্রম করেছে। এতে জেলার 4টি উপজেলার 9টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে ফসলি জমি। কোটা বৈষম্য নিরসনের 1 দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। সে খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। বিকেল থেকেই তো মিছিল ও সমাবেশ শুরু হয়েছে। আন্দোলনের গতিপথ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা?
কয়েকদিন ধরে যে কোটা আন্দোলন চলছে সেই কোটা আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে কিন্তু আমরা শাহবাগে দেখেছি একটা বড় অংশ কিন্তু সেখানে বসেছিলেন এবং তাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের আন্দোলন সেই দাবি কিন্তু করেছিলেন এবং সারা দেশেই নানা ধরনের কর্মকাণ্ড ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিকেল 4টা নাগাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ক্যাম্পাসে বেশ কিছুক্ষণ ধরে আসলে তারা বিক্ষোভ করেছিলেন। পরবর্তীতে তাদের আসলে রাজু ভাস্কর্যে গিয়ে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে অর্থাৎ সংক্ষিপ্ত সমাবেশের পর কিন্তু তাদের শেষ হওয়ার কথা। তবে রাজু ভাস্কর্যে না দাঁড়িয়ে সেই মিছিলটি এসে কিন্তু শাহবাগে এসে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ জুড়ে যে আসলে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই পুরো এলাকায় কিন্তু তারা দখল নিয়েছে, ফলে আশপাশের যে যান চলাচল সেই যান চলাচল এক প্রকার স্থবির হয়ে গেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তারা আসলে গত কয়েকদিন ধরে যে আন্দোলন করছেন সেই আন্দোলনে তারা কিন্তু আসলে কোনো ফলাফল কিন্তু দেখতে পাচ্ছে না, ফলে তারা প্রতিদিনই আসলে নামছেন এবং তাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের ব্যাপারে সেই দাবি কিন্তু করছেন। যদিও আমরা শিক্ষার্থীদেরকে প্রশ্ন করেছিলাম তারা আসলে কত শতাংশ কোটা চান, তারা যেটা বলছেন যে সব মিলিয়ে যদি 5% কোটা রাখা হয় সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা সহ যে কোটা রয়েছে সব মিলিয়ে তারা 5%-এর ব্যাপারে কিন্তু মত দিচ্ছেন। যদিও এখন পর্যন্ত কোটা কিন্তু বেশ একটা বড় অংশই কিন্তু রয়েছে, ফলে তাদের দাবি যে কোটার ফলে যার মেধার মূল্যায়ন সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে না বলে তারা আসলে দাবি করছেন। এর কারণে তারা আসলে বরাবরই দাবি করছেন যে আসলে কোটা যে প্রথা সেইটা পুরোপুরি বাতিল না করলেও অন্তত 5% যাতে রাখা হয়। আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এসেছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, আমরা দেখতে পেয়েছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থেকেও বেশ কিছু শিক্ষার্থীরা হাজির হয়েছেন। এছাড়া আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়েছেন এবং তাদের বড় অভিযোগ আসলে যে গতকালকে তারা ঢাকার বাইরে যেই হামলাগুলো হয়েছে অর্থাৎ পুলিশের সাথে শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ যাতে আগামী দিনও না হয় এবং সরকারের পক্ষ থেকে যাতে এই যে কোটা আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলন সেটা যাতে বেড়ে নেওয়া হয় এবং একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হয় সেই আশাই কিন্তু শিক্ষার্থীরা করছেন। সব মিলিয়ে বলা যায় যে আজকে শিক্ষার্থীরা প্রায় হাজারখানেক শিক্ষার্থী কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আজকে বিক্ষোভের মাধ্যমে তাদের যাতে সরকার এই কোটা সংস্কার আন্দোলন মেনে নেয় এবং কোটার যাতে সংস্কার হয় সেই বিষয়টি কিন্তু তারা আসলে চান। এই ছিল শাহবাগ থেকে সবশেষ। ধন্যবাদ নাজমুস সাকিব। এতক্ষণ শাহবাগ থেকে আমাদেরকে কোটা আন্দোলনের খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ঐক্য দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলেও হৃদয়ে স্পর্শ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, জাতীয় ঐক্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংশয় নেই। ঘোষিত 31 দফা ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে রাহুমুক্ত করা হবে। শুধু সরকার পতনের জন্য নয়, আগামী দিনের বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে জাতীয় ঐক্য। আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছে কিনা। আমি মনে করি 31 দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে, তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। নেপালে ভয়াবহ ভূমিধসে সড়ক থেকে নদীতে পড়ে ভেসে গেছে দুটি যাত্রীবাহী বাস। নিখোঁজ অন্তত 62 জন আরোহী। স্থানীয় সময় শুক্রবার ভোররাত 3:30টার দিকে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে চিতোয়াল জেলায় ঘটে এই দুর্ঘটনা। ত্রিশুলী নদীর শিমলতল পয়েন্টে ভেসে যায় বাস দুটি। পুলিশ জানিয়েছে, ভেসে যাওয়া কাঠমান্ডুগামী বাসটিতে 24 জন আরোহী ছিলেন।
অন্যটিতে ছিলেন 41 জন। বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন 3 জন। ঘটনাস্থলেই চলছে উদ্ধার কাজ। একই সড়কে কাছাকাছি সময়ে আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন আরও 1 জন। মধ্য জুন থেকে বন্যা ভূমিধসে নেপালে প্রাণ গেছে 90 জনের বেশি মানুষের। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে 2,20,000 একর এলাকা। সাধারণ সময়ের তুলনায় চলতি বছর দাবানলের পরিমাণ 5 গুণ বেশি। চলতি বছর এখন পর্যন্ত 3,500 দাবানল রেকর্ড করা হয়েছে। দক্ষিণ অঞ্চলে দাবানলে পুড়েছে 2,700 একর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 500 অগ্নি নির্বাপন কর্মী। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ে সাধারণ মানুষকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে ওরেগন আর নেভাদা পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর বলছেন, জলবায়ু পরিবর্তনে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার পর্যন্ত 6,30,00,000 মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন 1700 মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2019 সালের শেষ দিকে প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত করা হয় চীনের উহানে। এর 3.5 বছর পর 2023 সালে করোনাকে জরুরি স্বাস্থ্য সতর্কতার তালিকা থেকে প্রত্যাহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 70 লাখের বেশি মানুষ। সংস্থাটির মহাসচিব জানান, মৃত্যুর হার বেশি থাকায় পরেও ষাটোর্ধ্ব ব্যক্তিরা টিকার আওতার বাইরে থেকে যাচ্ছেন। করোনা আক্রান্তের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন প্রবীণ ব্যক্তিরা। তাই প্রাণহানি কমিয়ে আনতে টিকা প্রয়োগ বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন মহাসচিব। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।